শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। শাপলা চত্বরের গণহত্যার বিচার দ্রুত শেষ এবং নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করা না হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে 4 দফা দাবিতে আয়োজিত মহাসমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন নেতারা। বলেন, ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে ইসলাম বিরোধী কোনো আইন বাংলাদেশে পাশ করতে দেয়া হবে না। মহাসমাবেশ থেকে আওয়ামী লীগের বিচার ও দলটি নিষিদ্ধের দাবি জানানো হয়। সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরুর কথা থাকলেও 8টার মধ্যেই হেফাজতের নেতাকর্মীতে পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। 2013 সালের 5ই মের পর সংগঠনটির এটি বড় ধরনের শোডাউন। মহাসমাবেশে নেতারা বলেন, নারীদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করতেই নারী কমিশন কিছু অবাঞ্ছিত প্রস্তাব দিয়েছে। এর মাধ্যমে নারীদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে বলে উল্লেখ করেন নেতারা। মুসলমানদের বিবাহ স্বাধীন মুসলমানদের আইনে হবে, হিন্দু খ্রিস্টানদের বিবাহ স্বাধীন তাদের আইনে হবে। সুতরাং অভিন্ন পারিবারিক আইন হতে পারে না। আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করবেন, আপনার সহযোগিতার হাত উঠায় নেব, আপনার বিরুদ্ধে কাপড় নিয়ে মাঠে নামতে বাধ্য হব। সমাবেশে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার প্রতিনিধিরা। জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তারা অভিযোগ করেন, কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। এর পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন তারা। আপনাদের দায়িত্ব শুধুমাত্র সেই সংস্কারগুলি করা, যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ আমরা বন্ধ করতে পারবো। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে। সমাবেশে নেতারা অভিযোগ করেন, মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে সরকার। 12 দফা ঘোষণাপত্রেও এসবের উল্লেখ করে হেফাজতে ইসলাম। মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না। আমরা ভারতকে সাহায্য করেছি, যদি আটলান্টিকের উপর থেকে কেউ আগ্রাসন করতে আসে বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসায় একটা ক্যান্টনমেন্ট হবে। নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল পূর্বক আলেম ওলামার পরামর্শক্রমে ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে। বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে শত শত মামলা প্রত্যাহার করলেও হেফাজতের নেতাকর্মীদের মামলাগুলো প্রত্যাহার করছে না। সমাবেশে সংগঠনের আমিরের লিখিত বক্তব্য পাঠ করা হয়। আমার শাপলা চত্বরের বেওয়ারিশ হিসেবে দফন হওয়া প্রতিটি লাশ, গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে, জাতির কাছে প্রকাশ করতে হবে। সরকারের কাছে দাবি জানাবো, মামলাগুলোকে দ্রুত শেষ করে দিন। শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করুন। সমাবেশ শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব। আগামী 23 মে 2024 বাদ জমা 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সম্মিলিত মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় 4 দফার মহাসমাবেশ। 4 দফা দাবিতে মূলত আজকের মহাসমাবেশ অনুষ্ঠিত হলেও সবচেয়ে বেশি আলোচনা এসেছে নারী কমিশনের সংস্কার প্রস্তাব এবং কমিশন বাতিল বিষয়ে। হেফাজত নেতারা বলছেন, তাদের যে দাবি কমিশনের বাতিলের বিষয়ে সেটি যদি মানা না হয় তাহলে ভবিষ্যতে আবারও আরেকটি শাপলা চত্বরের পুনরাবৃত্তি ঘটবে এবং সেটার জন্য দায়ী থাকবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। নারী বিষয়ক সংস্কার কমিশনের কিছু সুপারিশ মোটেও সমর্থনযোগ্য নয়। কোরআনের বিপক্ষে যায় এমন কোনো সুপারিশ জনগণ মানবে না, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর নির্বাচন ইস্যুতে তিনি বলেন, সংস্কার কার্যক্রম আন্তরিকভাবে করা হলে সরকার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব। দলের আমির সম্মেলনে বলেন, জাতিকে দল ও ধর্মের ভিত্তিতে বিভক্ত না করার আহ্বানও জানান।
রাজধানীর মগবাজারে 2 দিনব্যাপী জামাতের জেলা ও মহানগরী আমির সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। ওই কমিটি বাতিল করতে হবে, কমিটি শেষ তো রিপোর্টও শেষ। বক্তব্যে নারী বিষয়ক সংস্কার কমিশনের কিছু সুপারিশের বিষয়ে সম্পূর্ণ দ্বিমত পোষণ করেন জামাত আমির। আমরা বিস্মিত হয়েছি, আমাদের বিদ্যমান কালচার, তাহজিব, তামাদ্দুন এর সম্পূর্ণ বিপক্ষে গিয়ে তারা কিছু সুপারিশমালা এনেছেন। এগুলা বিবেচনা করার তো প্রশ্নই ওঠে না। তাদের কিছু কিছু সুপারিশ আল্লাহর বিধানের বিপক্ষে দাঁড়িয়ে তারা পেশ করেছে, কিন্তু কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে তা কখনো। ডাক্তার শফিকুর রহমান নির্বাচন ইস্যুতে এ সময় বলেন, সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় গোটা জাতি, তাই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই সেটা করা উচিত। যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য 2টি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। জামাত আমির বলেন, প্রায় 16 বছরের হত্যা, গুম, লুটপাট ও দুর্নীতির দৃষ্টান্তমূলক বিচার না হলে পুরনো সংস্কৃতিই থেকে যাবে। আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু এই তথ্যে বিশ্বাসী না। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। আলাপ আলোচনা ঐকমত্য ছাড়া তাড়াহুড়া করে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তে উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলো। নেতারা বলছেন, রাখাইনের বাস্তব পরিস্থিতি জেনে বুঝে করিডোরের বহুমাত্রিক ঝুঁকি বিশ্লেষণ করে এমন সিদ্ধান্ত নেওয়া জরুরি। জনগণের ম্যান্ডেট ছাড়া সরকারকে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দেয়া হবে না বলেও জানান জামাত সহ বিভিন্ন দলের নেতারা। নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। রাজনীতির মাঠে কত ইস্যু, প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন দাবি। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আছে সরকারের বিরোধিতা, মাঠে সক্রিয় ডান বাম সব পক্ষই। ওই কমিটি বাতিল করতে হবে, কমিটি শেষ তো রিপোর্টও শেষ। এর মধ্যেই রাখাইনে জাতিসংঘের ত্রাণ পাঠাতে দেশের ভূমি ব্যবহারে সম্মত সরকার। বলা হচ্ছে এটা মানবিক প্যাসেজ বা করিডোর। যুদ্ধপ্রবণ মিয়ানমারের সাথে এমন উদ্যোগে নানা প্রশ্ন, ভয়, আতঙ্ক। কারণ রাখাইন কেবল আরাকান আর্মি নিয়ন্ত্রিত মিয়ানমারের রাজ্যই নয়, চীন, ভারত, রাশিয়া সহ পরাশক্তিদের কৌশলগত স্বার্থ আছে সেখানে। সাথে বিষয়টি নিয়ে সরকারের কর্তা ব্যক্তিদের কথাবার্তায়ও তৈরি হয়েছে নানা প্রশ্ন। এই উপকার করতে গিয়ে অন্য দেশের বা অন্য কারো ক্ষতি করা, তাদের স্বার্থ প্রতিকূলে কাজ করা, এটা করতে দেওয়া ঠিক হবে না। দেশের জনগণও মানবে না এটা। দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে, বিশেষ করে যেসব রাজনৈতিক দল, সকলের মত নিয়ে একটা ঝুঁকিপূর্ণ এই প্রস্তাবটাকে সমাধান করা উচিত। আলোচিত এই করিডোরের ধরন, নিরাপত্তা কারা দেবে, এটি নিয়ে চীন, ভারত সহ এই অঞ্চলের দেশগুলোর মনোভাব অনেক কিছুই স্পষ্ট নয় এখনো। সিদ্ধান্ত নেয়ার আগে তা নিয়ে জনগণের মনোভাব বোঝা আবশ্যক ছিল বলেও মনে করেন নেতারা। এটা আলটিমেটলি একটা সামরিক করিডোরে পর্যবেসিত হয় কিনা, যেহেতু এখানে পরাশক্তিগুলো যুক্ত আছে, পার্শ্ববর্তী অনেকগুলো দেশের তাদেরও বহুমাত্রিক তৎপরতা আছে। ফলে আমরা আকস্মিকভাবে কোনো আলাপ আলোচনা ছাড়া, কোনো বোঝাপড়া ছাড়া, সুতরাং এ ধরনের কোনো তৎপরতা যাবার কোনো সুযোগ নেই। আমাদের এখানে কে কার সাথে কথা বলল, তাহলে তারা নীতিগত সিদ্ধান্ত নিল কিভাবে, এবং কেন এত জলদি করে, তাও অন্তর্বর্তী সরকার কারোর সাথে আলোচনা না করে করলো, এটা একটা উদ্বেগের বিষয়। এই করিডোর দেয়া হলে সেটি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে ভূমিকা রাখতে পারে কিনা সেটিও বুঝতে চান নেতারা। বিদ্যমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বাস্তব পরিস্থিতিটা কি, সেইটা আসলে রাজনৈতিক দলগুলোর জানা থাকা দরকার। সরকার যে সিদ্ধান্তই গ্রহণ করুক, সেই সিদ্ধান্ত যখন সকলের সাথে আলোচনা করে নেবে, তখন জনগণ তাদের সরকারের সিদ্ধান্তের সাথে থাকবে। হিউম্যানিটেরিয়ান করিডোরের মাধ্যমে এখানে একটা প্যাসেজ তৈরি করে, এখান থেকে তাদের একটা সেফ জোন করে সেখানে রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশন করা, প্রত্যাবাসন করা আমরা সম্মত জানাবো। কিন্তু এই প্রসেসটা হতে হবে এখানকার স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে।
নানা উদ্যোগ নিলেও বাংলাদেশে থাকা 15 লাখের বেশি রোহিঙ্গার কাউকেই ফেরত পাঠানো যায়নি গেল 8 বছরে, বরং এখনো প্রায় প্রতিদিনই শত শত রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে আসছে বাংলাদেশে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। কমিশন কারো প্রতিপক্ষ নয়, মূল লক্ষ্য জাতীয় সনদ তৈরি, যা গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সাহায্য করবে, এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সকালে সংসদের এলজি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করে 12 দলীয় জোট। সূচনা বক্তব্যে আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকবে, জাতীয় স্বার্থে প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবে তেমনি ছাড় দেওয়ার মানসিকতাও থাকতে হবে। নানা বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও রাষ্ট্র গড়ার ক্ষেত্রে ঐকমত্য সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বৈঠক শেষে ব্রিফিংয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 112টিতে তারা একমত, 28টিতে আংশিক এবং 26টিতে ভিন্নমত জানিয়েছে। এ সময় তিনি আরও বলেন, সবার আগে জাতীয় নির্বাচন হতে হবে, এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাসের পরিবর্তে 4 মাস করার দাবি জানান। এদিকে বিকেল 3টা থেকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের প্রধান সমন্বয়ক মাসুদ রানা বলেন, কমিশনের প্রস্তাবনায় রাজনৈতিক দলগুলো একমত হলে অন্যান্য বিষয়ে একমত হওয়া সহজ। একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সকলে এখানে সমবেত হয়েছি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সেই চেষ্টায় আপনারা গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী হিসেবে ভূমিকা রেখেছেন। আমরা আশা করি যে সেই ভূমিকা আপনাদের অব্যাহত থাকবে। যে সমস্ত বিচারপতি দুর্নীতিপরায়ণ সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল মাধ্যমে বাদ দিতে হবে। প্রধানমন্ত্রীর ব্যাপারে বারবার 2 বার প্রধানমন্ত্রী একসাথে হতে পারবে, এক টার্ম অফ করে আবারও প্রধানমন্ত্রী হওয়া যাবে। রাজনৈতিক দলগুলোকে সংস্কারমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। তিনি বলেন, গণ অভ্যুত্থানে 1,500 মানুষ মারা গেছে, এখনো পঙ্গু 30,000। এই ক্ষত কোনোভাবেই মুছে দেওয়া যাবে না। দুপুরে ওয়াটার কিপার্স বাংলাদেশ আয়োজিত পিফাস পলিউশন অ্যান্ড পাবলিক হেলথ ইন বাংলাদেশ শীর্ষক একটি আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, পরিবেশ ধ্বংস হলে মানুষ সুরক্ষিত থাকে না, তাই সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তবে পিফাসের মতো রাসায়নিক দূষণ থেকে নদী ও মানুষকে বাঁচানো সম্ভব। আলোচনায় গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্তের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও নতুন বন্দোবস্ত প্রয়োজন। ভালো কাজ করতে পেরেছি সেই কথাটা আমার মনে হচ্ছে এফএএস or arsenic pollution বাংলাদেশে 30,000 মানুষ পঙ্গু, 1500 ছেলে মেয়ে মারা গেছে। এটা কিন্তু মুছে দেওয়া যাবে না। So we do not want to see our political parties doing business as usual. আমরা চাই যে তারা তাদের নিজের দলকে সংস্কার করুক। 64 জেলার 500 থানার পরিকল্পনা না করেন যে কোথায় আসলে শিল্প করা যাবে, কোথায় কৃষি থাকবে আর কোথায় মানুষ থাকবে, তাহলে বাংলাদেশ আর এই সামনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না। পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে 131 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, সেদিন রাতে আবরারের পাশে কেউই দাঁড়ায়নি, তার পাশে কেউ দাঁড়ালে এমন মর্মান্তিক ঘটনা ঘটত না। এর আগে গত 16 মার্চ 20 আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছিলেন। 2019 সালের 6 অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় আবরারের বাবা বরকতুল্লাহ ঢাকার চকবাজার থানায় মামলা করেন। এ মামলায় 2021 সালের 8 ডিসেম্বর রায় দেন ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। রায়ে বিচারক বলেছিলেন, আসামিরা পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় শিবির সন্দেহে আবরার ফাহাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করেন। এরপরই নির্মম ও নিষ্ঠুরভাবে পিটিয়ে তাকে হত্যা করেন। ভারতের সাথে চলমান সামরিক উত্তেজনার মাঝে ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। শনিবার আবাদ আলী ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা চালানো হয়। পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, গোপন একটি স্থানে চালানো হয়েছে এই পরীক্ষা। ব্যালিস্টিক মিসাইলটি প্রায় 450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম। সামরিক প্রশিক্ষণ এক্সারসাইজ
ইন্দাসের অংশ হিসেবে মিসাইলটির এই পরীক্ষা চালানো হয়। অত্যাধুনিক নতুন নেভিগেশন সিস্টেম পরীক্ষা এবং সামরিক বাহিনীর সদস্যদের সক্ষমতা যাচাইয়ের প্রশিক্ষণ দিতে এই পরীক্ষা। ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম আবাদ আলী মিসাইলটির 2005 সালে প্রথম সফল পরীক্ষা চালানো হয়। এই মিসাইলটির পরীক্ষাকে উস্কানিমূলক আখ্যা দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। পাকিস্তানের সাথে উত্তেজনার মধ্যেই যুদ্ধ বিমানের প্রশিক্ষণ মহড়া চালিয়েছে ভারত। শুক্রবার উত্তরপ্রদেশে ফাইটার জেটের জরুরি অবতরণের মহড়া চালায় দেশটির বিমান বাহিনী। রাফাল, জাগুয়ার মিরেজ 2000, সুখয় 30, মিগ 29 এবং C-130J সুপার হারকিউলিস অংশ নেয় এই অনুশীলনে। নির্মাণাধীন গঙ্গা এক্সপ্রেসওয়েতে তৈরি করা হয়েছে 3.5 কিলোমিটার দীর্ঘ এই জরুরি অবতরণ ফ্যাসিলিটি। গত বৃহস্পতিবার ঝিলমের তিল্লা ফায়ারিং রেঞ্জে যুদ্ধবিমান, কামান, ট্যাঙ্ক সহ বিভিন্ন সমরাস্ত্রের মহড়া চালায় পাকিস্তান। এবার পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করল ভারত। এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানায়, পাকিস্তান থেকে সরাসরি ও পরোক্ষভাবে যাওয়া সব ধরনের পণ্যের আমদানি ও পরিবহন এখন থেকে দেশটিতে নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলেও জানায় তারা। বলা হয়, জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। এর আগে সন্ত্রাসী হামলার জেরে সিন্ধু পানি চুক্তি স্থগিত, পাকিস্তানিদের ভিসা বাতিল সহ পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। পাল্টা জবাবে কঠোর পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদও। দেশ এখনও মুক্ত হয়নি, ঝুলন্ত অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার নির্বাচন চায় না, তারা গণতন্ত্র বিকশিত হওয়ার সুযোগ দেবে না। উপদেষ্টাদের কথায় তা পরিষ্কার। শহীদের রক্তের প্রতি সম্মান জানিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, দেশ নিয়ে একদল লোক ছিনিমিনি খেলছে। বলেন, মানবিক করিডোর নিয়ে জনগণ উৎকণ্ঠিত। জনগণের সম্মতি ছাড়া বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে পড়ছে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। একটি রাষ্ট্রকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে। এখন তো আরেক বিপদ সামনে উপস্থিত হয়েছে, মানবিক করিডোর। আমরা কি জনগণের সম্মতি ব্যতি রেখে যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? দেশের মানুষ আজকে অনেক উৎকণ্ঠিত, আমরাও উৎকণ্ঠিত। লন্ডনে চিকিৎসা শেষে সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই দিন সকাল 10টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। খালেদা জিয়ার দেশের ফেরাকে সামনে রেখে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে খালেদা জিয়ার গুলশানের বাসা সহ আশপাশে। সব মিলিয়ে থাকছে 3 স্তরের নিরাপত্তা। এছাড়াও সোমবার বিমানবন্দর থেকে খালেদা জিয়ার বাসভবন পর্যন্ত নেওয়া হয়েছে বিশেষ ট্রাফিক ব্যবস্থা। একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ধানমন্ডিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের নিরাপত্তার বিষয়ে পুলিশকে চিঠি দিয়েছে বিএনপি। লন্ডন থেকে চিকিৎসা শেষে 4 মাস পরে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সকাল 9টায় প্রথমে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। এরপর একই ফ্লাইটে তিনি ঢাকায় ফিরবেন। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে চলছে যৌথ সভা। সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। অহন, যৌথ সভার আলোচ্য বিষয়গুলো সম্পর্কে একটু জানতে চাই, কি জানতে পেরেছেন আপনি? যৌথ সভা যেহেতু এর আগে এটি কিন্তু কোনো বার্তা দেয়া হয়নি, হঠাৎ করেই যৌথ সভার আলোচনা শুরু করবেন তারা, যে কারণে আমরা ধারণা করছি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন পর লন্ডন থেকে দেশে ফিরছেন, সেই সব বিষয় নিয়ে আলোচনা হবে। নিশ্চয়ই তিনি সিলেট থেকে তারপরে ঢাকায় আসবেন, নেতাকর্মীদের একটা ভিড় হবে, অঙ্গ সংগঠন যেগুলো আছে তাদের কার্যক্রম কি হবে সেই বিষয়গুলো আলোচনায় থাকবে। নেতাকর্মীরা ভিড় করছেন এবং আপনি দেখছেন নেতাকর্মীরা ইতিমধ্যেই এসেছেন এবং তারা ভিড় করছেন
এবং এইসব নেতাকর্মী ছাড়াও যে অঙ্গ সংগঠনের আরও নেতাকর্মী রয়েছেন এবং সমমনা যে দলগুলো আছেন তাদের সঙ্গেও বিএনপির নেতাকর্মীরা আলোচনা করবেন। সেই আলোচনায় উঠে আসবে সামনে রাজনৈতিক, বিশেষ করে গেল পট পরিবর্তনের পরে বিএনপির যে রাজনৈতিক বিধি ব্যবস্থা আমরা দেখেছি সেটি সামনের দিনগুলোতে কেমন হবে সেটিও এই আলোচ্য বিষয়ের মধ্যেই আছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, যদিও এখনও নিশ্চিত নয় যে আসলে কি মূল বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবেন। সাধারণত এর আগেও আমরা যৌথ সভাগুলোতে দেখেছি আলোচনার বিষয়বস্তু নিশ্চয়ই থাকে গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়ে তারা কী ধরনের ব্যবস্থা নেবেন সেইগুলো, এবং সেই আলোচনাগুলো আজ হবে। মির্জা ফখরুল এই সভাপতিত্ব করবেন বলে আমরা জেনেছি, যদিও এখন পর্যন্ত উচ্চ পর্যায়ের অর্থাৎ আমরা কেন্দ্রীয় নেতা কর্মীদের খুব একটা বেশি এখন পর্যন্ত আসতে দেখিনি। তবে নামাজ শেষে হয়তো তারা সেই যৌথ সভাটি শুরু করবেন, যদিও 6:30টায় সেই সময়টি দেয়া আছে। এখন যেসব নেতাকর্মীরা এখানে ভিড় করছেন আমরা দেখেছিলাম এই গুলশানের এই কার্যক্রম যে যৌথ সভার তার বাইরেও অর্থাৎ নেতাকর্মীরা বেশ ভিড় করছেন এবং ভেতরে যেমনটি নেতাকর্মীরা দেখছিলেন বাইরেও কিন্তু নেতাকর্মীরা আছেন এবং সামনের সড়কটি একেবারে যানজট লেগে গেছে, বিশেষ করে গাড়ি পার্কিংয়ের কারণে। অর্থাৎ যৌথ সভায় কী আলোচনা হয় সেইগুলো সাধারণ প্রান্তিক পর্যায়ের যে নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যেও জানার আগ্রহ আছে। এখন দেখা যাক কোন বিষয়গুলো আলোচিত হয় এবং সবশেষ গণমাধ্যম কর্মীদের সেই বিষয়গুলো হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর তুলে ধরবেন। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা আপডেট দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ অহন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। হজ যাত্রায় 5 দিনে 49টি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন 20,055 জন যাত্রী। আজ আরও 6টি ফ্লাইটে মক্কা যাবেন 2,536 জন। সকালে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ঢাকা হজ অফিসের পরিচালক লোকমান হোসেন। তিনি বলেন, বিভিন্ন কারণে ভিসা জটিলতায় আটকে আছে 4 জনের হজ যাত্রা। এখনও ভিসা পাননি 13,535 জন। তবে যারা এখনও ভিসা পাননি এবং বিভিন্ন জটিলতায় ভিসা আটকে গেছে তারা সবাই ভিসা পাবেন। নিশ্চিত করা হয় আটকে যাওয়ারা অতিরিক্ত ফি ছাড়াই মক্কা যেতে পারবেন। গেল 24 ঘন্টায় আটকে পড়া 14 জন ভিসা পেয়েছেন বলেও জানান তিনি। তবে বিমানের টিকিট প্রাপ্তি এবং হজ ক্যাম্পের ব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু অভিযোগ রয়েছে অনেকের। মশা নিধনে শুধু সিটি কর্পোরেশন নয়, এলাকাবাসীকেও সচেতন থাকতে হবে, একথা বলেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। সকালে রাজধানীর খিলগাঁও আমতলা এলাকায় প্রায় 2 শতাধিক পরিচ্ছন্নতা কর্মী নিয়ে মশক নিধন অভিযান পরিচালনা করেন তিনি। আসন্ন বর্ষায় মশার উপদ্রব কমাতে নিজ নিজ বাড়ির সামনের রাস্তা এবং আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। বলেন, কারো একক প্রচেষ্টায় পুরোপুরি মশক নির্মূল সম্ভব নয়, এজন্য এলাকার সবাইকে এগিয়ে আসতে হবে। সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকে পরিচ্ছন্ন শহর গড়তে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, বিচ্ছিন্নভাবে নয়, নিয়মিত অভিযানের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা চলমান থাকবে। আমরা সবাই মিলে যদি একত্রে একটি কোঅর্ডিনেটেড এফোর্ট নেই তাহলে আমার মনে হয় যে আপনারা যে আশঙ্কাটা করতেছেন যে আগামী বর্ষা মৌসুম আসলেই ডেঙ্গুর প্রকোপ বাড়বে, তো আমরা মনে হয় আমরা সবাই মিলে যদি এই কার্যক্রমটি অব্যাহত রাখি তাহলে আমার মনে হয় এটা আমরা একেবারে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারবো। গাজায় চূড়ান্ত বর্বরতার পরও অভিযানের পরিধি আরও বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। লাগাতার আগ্রাসনে শুক্রবার প্রাণ হারান কমপক্ষে 43 ফিলিস্তিনি। জাবালিয়ার উত্তরে ভয়াবহ হামলায় বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। ধ্বংসস্তূপের মধ্য থেকে উদ্ধার করা হয়েছে 5 জনের মরদেহ। শঙ্কা চাপা পড়ে আছেন আরও অনেকে। প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াই চলছে তল্লাশি উদ্ধার কার্যক্রম। গাজা সিটিতে হামলায় প্রাণ গেছে শিশুসহ 3 জনের, আহত বহু। এমন পরিস্থিতিতেই স্থল অভিযান বাড়ানোর পরিকল্পনা জানালো তেল আবিব। সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনীর সবগুলো রিজার্ভ ইউনিটকেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। গাজায় 1.5 বছরের আগ্রাসনে নিহত হয়েছে 52,000-এর বেশি ফিলিস্তিনি। ইসরায়েলে ভূখণ্ড লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। সবশেষ 25 ঘন্টায় ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে এটি হুতির 4র্থ হামলা। শনিবার সকালে জেরুজালেম সহ বিভিন্ন শহরে শোনা যায় সতর্কতা সাইরেন। হামলার ঠিক আগে দেশটির সামরিক বাহিনী অ্যাপের মাধ্যমে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানায়। পরে ইয়েমেন থেকে ছোড়া মিসাইল সফলভাবে ভূপাতিতের দাবি জানায় আইডিএফ। কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি, তবে শেল্টারে যাওয়ার সময় হুড়োহুড়িতে একজন আহত হয়েছে।
রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে সংবাদ গেলেই সংবাদ মাধ্যমের গলা টিপে ধরার প্রবণতা রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, কিছু মিডিয়া ভারতীয় বয়ানের আশ্রয়ে দেশে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে। সভায় সাংবাদিক নেতারা অভিযোগ করে বলেন, গেল 16 বছর সাংবাদিকদের নির্যাতন চালিয়েছে ফ্যাসিবাদী সরকার। সংবাদ মাধ্যমের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও শেখ হাসিনা ধ্বংস করেছিল বলে অনুষ্ঠানে অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরী। মুক্তিযুদ্ধের কথা বলে ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য, ফ্যাসিবাদকে আরো দীর্ঘস্থায়ী করবার জন্য কি পরিমাণে দালালি করেছেন। কোন পত্রিকা কিছু সাংবাদিকের তালিকা দিয়ে বলেন এদের বিরুদ্ধে মামলা হয়েছে। আচ্ছা বলুন তো, সাংবাদিককে অপরাধ করলে অপরাধ নয়, অন্যায় করলে অন্যায় নয়? তারা এই সরকারকে সফল হতে দেবে কিনা আমার সন্দেহ আছে। বিসিবির তদন্ত রিপোর্ট মানে যেন ডুমুরের ফুল, যার কথা তো শোনা যায় কিন্তু বাস্তবে কখনো এর দেখা মেলে না। পাপনের বোর্ডের পর এবার ফারুক আহমদের বিসিবিও কেবল প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু কোনো রিপোর্ট সামনে আসছে না। 2023 বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট, বিপিএল এর অনিয়ম, ডিপিএল ফিক্সিং আর বিসিবির দুর্নীতির তদন্ত রিপোর্ট এখনও আটকে আছে লাল ফিতায় বন্দি ফাইলে। দেশে ক্রিকেট সংশ্লিষ্ট কোনো অনিয়ম হলে বিসিবি তদন্ত কমিটি গঠন করে, তদন্ত কমিটি কাজও করে, কিন্তু সেই রিপোর্ট কখনো জনসম্মুখে আসে না। কিন্তু বাংলাদেশ 2.0-তে ফারুক আহমেদ যখন এই বিসিবির মসনদে বসলেন, তখন ধারণা করা হয়েছিল সেই রিপোর্টগুলো আলোর মুখ দেখবে। কিন্তু এখন পর্যন্ত অবস্থা যা, তা কিন্তু মোটেও সুখকর নয়। এই রিপোর্টগুলো কি অতীতের মতো আটকে থাকবে ফাইলেই, সেই প্রশ্ন কিন্তু জাগছে। ফারুক আহমেদ বিসিবির সভাপতির দায়িত্ব নেবার পর প্রথম বড় পদক্ষেপ ছিল চান্দিকা হাথুরুসিংহকে অপসারণ। এই লঙ্ঘনকে বরখাস্ত করার কারণ হিসেবে বলা হয় চাকরির শর্ত ভঙ্গ আর আচরণবিধি লঙ্ঘন। মূলত 2023 বিশ্বকাপে নাসুম আহমেদের সাথে ঘটে যাওয়া ঘটনায় হাথুরুসিংহের চাকরি হারানোর মূল কারণ। ফারুক আহমেদের এই পদক্ষেপের পর প্রত্যাশা ছিল দ্রুতই সামনে আসবে 2023 বিশ্বকাপের ব্যর্থতার রিপোর্টও, প্রতিশ্রুতিও মিলেছিল সভাপতির কাছ থেকে। কিন্তু সেই তদন্ত রিপোর্ট বোর্ডে জমা হয়ে আছে লম্বা সময় ধরে, পাপনের বোর্ডের মতোই অপ্রকাশিত। এরপর বিপিএলে ঘটল দুটি বিতর্কিত ঘটনা। রাজশাহী ও চট্টগ্রামের পেমেন্ট জটিলতা এতটাই প্রকট আকার ধারণ করে যে দেশের গণ্ডি ছাপিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে হয় সমালোচনা। সেই সাথে ফিক্সিংয়ের মতো গুরুতর অপরাধের অভিযোগ ওঠে বেশ কিছু ক্রিকেটারের বিপক্ষে। দ্রুতই এই দুই ঘটনার দোষীদের খুঁজে বের করতে ফেব্রুয়ারির শুরুর দিকে গঠন করা হয় 3 সদস্যের একটি তদন্ত কমিটি। কিন্তু কমিটি গঠনের 3 মাস পার হলেও এখনো সামনে আসেনি রিপোর্ট। ঢাকা প্রিমিয়ার লিগেও ফিক্সিং এর অভিযোগ ওঠে। ডিপিএল এর 10ম রাউন্ডে গুলশান ও শাইনপুকুরের ম্যাচে মিনহাজুল আবেদিন সাব্বিরের অদ্ভুত আউট ছিল খুবই দৃষ্টিকটু। সেই ঘটনার তদন্ত দ্রুত শুরু করলেও এখনো অপরাধীকে খুঁজে পায়নি কি বিসিবি, যেখানে পুরো ঘটনাই বন্দী ক্যামেরায়। তবে কেবল মাঠের খেলার ইস্যুগুলোই নয়, বিসিবির কার্যক্রম পরিচালনার অনিয়মের তদন্ত রিপোর্টও সামনে আসেনি। ফারুক আহমেদ বিসিবির মসনদে বসার পর কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে আগের বোর্ড পরিচালকদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করার কথা বলেছিলেন। কিন্তু এখনো সেই অডিট কমিটির রিপোর্ট পড়ে আছে লাল ফিতায় বন্দী হয়ে। এখন দেখার বিষয় বিসিবির আর্থিক অনিয়ম নিয়ে দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্তও কি আটকে থাকবে সেই ফিতাতেই, কেননা এখানেও জড়িত বিসিবির অনেক রাঘব বোয়ালের নাম। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। চলছে জনপ্রিয় মোবাইল গেম পাবজি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এরই মাঝে হয়ে গেল গেমারদের মিট আপ, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। এই আয়োজনে উপস্থিত ছিলেন 200-র বেশি ইনফ্লুয়েন্সার, যেখানে দেশের পাবজি মোবাইল কমিউনিটি ইনফ্লুয়েন্সারদের মধ্যে ছিলেন অ্যাপোলো গেমিং, টিয়ার, ফিনিক্স অপের মতো জনপ্রিয় তারকারা। আয়োজনে পারফর্ম করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাশা। দেশের ই স্পোর্টস সেক্টরকে এগিয়ে নিতে পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামাল ভুঁইয়া। তার প্রত্যাশা, দ্রুতই বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশের গেমাররা। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে না পারলে তা দেশের জন্য বোঝা, এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া।
সকালে আগারগাঁও এনএসডি সভাকক্ষে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সাথে বুয়েট, রুয়েট জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পৃথক 4টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সেই অনুষ্ঠানেই তিনি জানান, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের বিকল্প নেই। সার্টিফিকেট অর্জনের সাথে জ্ঞান ও দক্ষতার সামঞ্জস্য না থাকলে হতাশায় ভোগেন শিক্ষার্থীরা। তাই সরকারের সাথে প্রাইভেট সেক্টরের সমন্বিত উদ্যোগ বাস্তবায়িত হলে এই সমস্যার সমাধান হবে মনে করেন তিনি। আমার মনে হয় এখনো সেরকম আছে, কিছুটা হয়তো কমে গেছে। আমাদের যে লোকসংখ্যা আছে এটাকে যদি জনসম্পদে পরিণত করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ যে আমাদের অর্থনৈতিক উন্নয়নের যে সোপান সেটা তরতর করে উপরে যাবে। আশুলিয়ায় চাঁদাবাজি ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। সকালে আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। নেতাকর্মীদের অভিযোগ, হাসিনা সরকারের পতনের পর কিছু সন্ত্রাসী মামলা বাণিজ্য সহ চাঁদাবাজি করছে। এতে ফুটপাত, কাঁচা বাজার, পরিবহন সেক্টরে নৈরাজ্য সৃষ্টি করে আসছে চাঁদাবাজরা। দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বাজারের চাঁদাবাজ, পরিবহন চাঁদাবাজ, নীরব চাঁদাবাজদের বিরুদ্ধে এই প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে দামসোনা ইউনিয়ন আশুলিয়া থানার উদ্যোগে আমরা আজকে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করি।